like a solution. আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেডি সলিউশন আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান। তো আজকে আমাদের টপিক একাদশ অধ্যায় জীব প্রযুক্তি বায়োটেকনোলজি। তো এই চ্যাপ্টারটা খুবই বেশি ইম্পর্টেন্ট বলা চলে না, কিন্তু আমি যেগুলো দাগাই দিব সেগুলো আর কি ইম্পর্ট্যান্ট আছে। তো চলো শুরু করি। এই ফার্স্ট পেজ থেকে শুধু একটু পড়তে হবে যে হাঙ্গেরীয় প্রকৌশলবিদ কালেরিকি, কৃষি প্রকৌশলী কালেরিকি হচ্ছে তোমার বায়োটেকনোলজি নামক দুটি অর্থবোধক শব্দের উৎপত্তি, মানে বায়োটেকনোলজি শব্দটা কার কাছ থেকে এসেছে এটা কি বলা হয়েছে। তারপরে জীব প্রযুক্তির পরিধিতে আসো, এখানে বলছে ব্লু বায়োটেকনোলজি, গ্রিন, রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি। ব্লু বায়োটেকনোলজি যেটা সেটা হচ্ছে জলীয়, সমুদ্রের রং নীল, কৃষিক্ষেত্র মানে গাছের রং সবুজ মানে গ্রিন। আর রেড অ্যান্ড হোয়াইট, রেড মানে হচ্ছে ব্লাড মানে রক্তের রং হচ্ছে রেড, হোয়াইট হচ্ছে আমাদের অ্যাপ্রনের রং, ঠিক আছে, হোয়াইট অ্যাপ্রনের রং সাদা না, তো এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্র আর কি। সো এইভাবে মনে রাখবা। তো নেক্সট স্লাইডে আসো। এখান থেকে জীব প্রযুক্তি কী বলছে, এখান থেকে তোমার এই যে কোলম্যানের মতে, কোলম্যান যে জীব প্রযুক্তির সংজ্ঞা দিয়েছে এটাও একটু পড়ে রাখবা। তারপর জীব প্রযুক্তির অবদান এবং গুরুত্বের মধ্যে কী কী আছে, কোন কোন ক্ষেত্রে রাখছে অবদান এবং গুরুত্ব কোন কোন ক্ষেত্রে আছে, এটুকু একটু সেই ক্ষেত্রগুলোর নাম পড়লেই হয়ে যাবে। তারপর টিস্যু কালচারে আসো। আমেরিকান জীববিজ্ঞানী মর্গানের সর্বপ্রথম মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষেরই পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে। এই ক্ষমতাকে টটিপটেন্সি বলা হয়, ঠিক আছে, টটিপটেন্সি স্টেম সেল, ঠিক আছে, এই যে হাইড্রোতে পড়ছিলাম আর কি। আচ্ছা, তারপরে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি প্রক্রিয়াকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন, ঠিক আছে, মাইক্রোপ্রোপাগেশন পড়ে রাখলেই হবে। নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইড থেকে এখানে কী বলছে যে জার্মান উদ্ভিদবিজ্ঞানী গটলিয়েভ হ্যাভারল্যান্ডিটি টিস্যু কালচারের জনক বলা হয়। টিস্যু কালচারের জনককে জার্মান উদ্ভিদবিজ্ঞানী গটলিয়েভ হ্যাভারল্যান্ডিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কালচার পদ্ধতিতে যে উদ্ভিদের পদ্ধতির উদ্ভাবন করে একে হচ্ছে তোমার ইনভিট্রো কালচার বলা হয়, ইনভিট্রো কালচারও বলা হয়, ঠিক আছে। তারপরে আসো টিস্যু কালচার গবেষণাগার, 3টি কক্ষ থাকবে, যার একটিতে সাধারণ কার্যক্রম, আরেকটাতে কি ল্যামিনার আরফা, আর একটা হচ্ছে কালচার চেম্বার। 3টি কক্ষের নাম পড়ে রাখবা। তারপরে সে টিস্যু কালচারের প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো দেখবা, রিডিং পড়বা। টিস্যু কালচারের প্রকারভেদ যেমন হচ্ছে মুকুল কালচার, ম্যারিস্টেম কালচার, মাইক্রোপ্রোপাগেশন, ক্যালাস কালচারের মাধ্যমে চারা উৎপাদন, এগুলো আর কি। পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উৎপাদন এবং প্রোটোপ্লাস্ট কালচার, ঠিক আছে। নেক্সট স্লাইডে আসো। তারপরে হচ্ছে কালচার মিডিয়াম তৈরি, এগুলো সব আর কি প্রক্রিয়া স্টেপের কথা বলছে, টিস্যু কালচারের স্টেপ এগুলো আর কি। যারা বায়োটেকনোলজি নিয়ে পড়বে তারা আরও ভালো জানবা। তারপরে আসো কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরির মধ্যে কি বলছে যে কী থাকে, মুখ্য গুণ উপাদান দিয়ে তোমার এই কালচার মিডিয়াম তৈরি করা হয়। যে কালচার মিডিয়ামের মধ্যে ভিটামিন থাকে, সুক্রোজ কত পার্সেন্ট থাকে, 2 থেকে 4% থাকে, ফাইটো হরমোন ইত্যাদি মিডিয়ামে থাকা প্রয়োজন। তারপরে মাধ্যমকে ঘন করতে বা জমাট বাঁধতে কী থাকে, এগার, ঠিক আছে। এগার তো তোমার ওই যে মানে ইয়েতেও থাকে, তোমার কেক বানাইতে বা কিছু জমাইতে আটার মধ্যেও দেওয়া হয়, কিছু খাবার বানাইতেও এগার দেওয়া হয়। তারপরে আসো যে মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে ব্যাসার মিডিয়াম বলা হয়। মিডিয়ামের পিএইচ কত থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে যদি একটা কোশ্চেন করতে বলা হয়, আমি এই একটা কোশ্চেন করবো যে মিডিয়ামের পিএইচ কত, 5.5 থেকে 5.8, ওকে। জীবাণুমুক্ত বা নির্বীজকরণ, মিডিয়ামকে অটোক্লেভ যন্ত্রে নির্দিষ্ট চাপ এবং সময় রাখা হয়। কত চাপ তাপ আর সময় সেটা একটু পরে রাখবা। তারপরে আসো কী বলছে, টিস্যু স্থাপন, এটা থেকে পড়তে হবে না। নেক্সট স্লাইডে আসো। ক্যালাস সৃষ্টি এবং সংখ্যা বৃদ্ধি, যেটা এখান থেকে কি পড়বা, এখান থেকে পড়বে এই যে কতগুলা লাক্স আলো দিতে হয়, বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয়, তাপমাত্রা কত, আপেক্ষিক আর্দ্রতা কত, আগের কুলার মতোই। তারপর আসো যে এখান থেকে আর কিছু পড়তে হবে না। নেক্সট স্লাইডে আসো। উদ্ভিদ প্রজনন এবং টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার, কোথায় কোথায় আমাদের ব্যবহার আছে সব রিডিং পড়বা, বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করবা। সবচেয়ে বেশি যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে হুবহু মাইক্রোপ্রোপাগেশন, মানে হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন, মানে হচ্ছে মাইটোসিস বিভাজনের মতোই যেটা আর কি মাইক্রোপ্রোপাগেশন, সেটা হচ্ছে থুজা এবং সাগরকলা চাষ করা হয়, হ্যাঁ, ঠিক আছে। থুজা একটা হোমিও ওষুধের নাম। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, যেটা হচ্ছে আলু আখ হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ। তারপর আসো চারা উৎপাদন, এখান থেকে আর কিছু পড়ার নাই। নেক্সট স্লাইডে আসো।
সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন। এখান থেকে তোমরা হচ্ছে সংকরণের ক্ষেত্রে সোমাটিক হাইব্রিড দুটি প্রজাতির সম্পূর্ণ সাইটোপ্লাজমের মিলন বা সোমাটিক হাইব্রিড সৃষ্টি হলে সেখানে সম্পূর্ণ সাইটোপ্লাজমের যে মিলন হয় সেটা পড়বা। এই দুটাকে বলা হয় হবে হাইব্রিড। আলু টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাজম ফিউশন করে পোম্যাটো সৃষ্টি হয়েছে, এটা পড়বা। সাইটোপ্লাজম ফিউশন হয়েছে মানে হাইব্রিড করছে আর কি, প্রোটোপ্লাজম ফিউশন করে। আচ্ছা ঠিক আছে। মেরিস্টেম কালচার, অগ্রভাগের টিস্যুকে কী বলা হয়? মেরিস্টেম বলা হয়। অল্প সময় অধিক চারা উৎপাদন করে চন্দ্রমল্লিকার ছোট একটি অঙ্গজ উদ্ভিদ থেকে বহু লক্ষ লক্ষ চারা উৎপাদন করা সম্ভব। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, হ্যাপ্লয়েড উদ্ভিদের পরাগরেণু হ্যাপ্লয়েড উদ্ভিদ কীভাবে সৃষ্টি করতেছে? চীন দেশের গুয়ান 18 অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান, গুয়ান 18 অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান খুবই 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 ইম্পর্টেন্ট। আর জিনগুয়া 1 এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড কম, ঠিক আছে। গুয়ান 18 কি? গুয়ানটা হচ্ছে ধান, জিনগুয়াটা হচ্ছে গম, আর দুইটাই অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড। ওকে। কোষ আবাদ এবং ক্যালাস টিস্যু আবাদ, ADHI নামক গম উদ্ভাবন করা হচ্ছে তোমার ক্যালাস টিস্যু বা কোষ আবাদের মাধ্যমে, ঠিক আছে, যেটাকে বলা হয় সোমা ক্লোনাল ভেরিয়েশন, ঠিক আছে। এগুলো সবই হাইলাইট করা, একটা পয়েন্টও তোমার বাদ দেওয়া যাবে না। ওকে। তারপর গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন কোনটা বলতেছে সেটাকে সংজ্ঞাটা পড়বা। ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টি করতেছে, ট্রানজেনিক উদ্ভিদ কী কী সেটা পড়বেন। এখান থেকে এমসিকিউ এভাবে আসবে, নিচের কোনটি ট্রানজেনিক উদ্ভিদ নয়, এভাবে আসবে, ঠিক আছে। তারপরে আসো ভ্রূণোদ্ধার, এখান থেকে পড়লে দেহজ ভ্রূণ সৃষ্টি। দেহজ ভ্রূণ সৃষ্টি হচ্ছে প্রতিটির পৃথক এক একটি দেহকোষ থেকে পুষ্টির মাধ্যমে এক একটি ভ্রূণ সৃষ্টি করা হয়। গাজর আলফা গাছের উদ্ভিদ। তারপরে আসো বৈদেশিক মূত্র বর্জন, অয়েল পাম টিস্যু কালচার করা হচ্ছে। আচ্ছা যাই হোক, এটার দিকে পড়বা। এখানে সব মানে যেগুলো দাগানো দেওয়া আছে, এখান থেকে অত বেশি কিছু আমার দাগানোর নাই, সবই আর কি দাগানোই দেওয়া আছে। তারপরে আসো এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কি বলছে, আকাশবাণী পিলিপিল। এখানে একটা স্ট্রবেরির একটা কোয়েশ্চেন পড়ছিলাম, এখান থেকে বাঁচতেছি না মাঠ পর্যায়ে। এই যে স্ট্রবেরি, শীত প্রধান দেশে স্ট্রবেরি ফলের গাছকে বাংলাদেশে আবহাওয়া উপযোগী জানফলনভাবে মাঠ পর্যায়ে সফলভাবে চাষ করা হচ্ছে, এটা একটু পড়ো, এটা থেকে একটু আসতে পারে আর কি। আচ্ছা তারপরে এখানে আসো স্টিভিয়ার পাতা চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো নেক্সট স্লাইডে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখান থেকে আর কি এই হাইলাইট করা পয়েন্টগুলো পড়লেই হয়ে যাবে। তারপরে আসো যে টিস্যু কালচার প্রযুক্তির প্রধান এবং প্রধান অসুবিধা কি, এটা একটু পড়ো। তারপর জ্যাক উইলিয়ামসন, বিখ্যাত পুস্তক ড্রাগন আইল্যান্ডের বইয়ের লেখককে জ্যাক উইলিয়ামসন, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো যে এই রিকম্বিনেন্ট ডিএনএর সংজ্ঞাটা পড়ো, এখান থেকে আর কিছু পড়ার নাই। প্লাজমিডের কথা কি বলছে? ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমের মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে তাকে প্লাজমিড বলা হয়, ঠিক আছে, তাকে প্লাজমিড বলা হয়। ল্যাডারবাগ নিশ্চেচক গোলায় ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান, ঠিক আছে। কোথায় পাইছে সেটা একটু দেখতে হবে, কে কোন বিজ্ঞানী পেয়েছে সেটাও দেখতে হবে। আর দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কোষ প্রতি কয়টা হচ্ছে তোমার এদের সংখ্যা, কোষে কয়টা থাকতে পারে? প্লাজমিড কয়টা থাকতে পারে একটা কোষে? 1 থেকে 1000টা থাকতে পারে। ওকে, এটাও ইম্পর্টেন্ট। তা প্লাজমিডের বৈশিষ্ট্যটা সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই চ্যাপ্টারটা প্লাজমিডের চ্যাপ্টারই বলা যায়। প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য, দ্বিসূত্রক ডিএনএ থাকে, আণবিক ভর ইম্পর্টেন্ট, প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে বৈশিষ্ট্য থেকে বলবে কি নিচের কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি যে বলে দিতে পারে যে জিন ধারণ করে না, তখন সেটাই হয়ে যাবে তোমার আনসার, ঠিক আছে। রেস্ট্রিকশন এনজাইমদের আদর্শ প্লাজমিড নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়। তারপরে হচ্ছে রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে, যেমন প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে, যেমন কোয়ালিসিন, ভাইব্রোসিন। প্লাজমিডের প্রকারভেদ 3 প্রকার, এফ প্রাইম, আর কোল, ঠিক আছে, এগুলো সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। R6 প্লাজমিড 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন। তারপরে হচ্ছে যৌনজননে সাহায্য করে হচ্ছে এফ প্রাইম প্লাজমিড। তারপরে কোল প্লাজমিড কী করতেছে? ভিব্রিওসিন, কোষকে ধ্বংস করতেছে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর নেক্সট স্লাইডে আসো। রিকম্বিনেন্ট ডিএনএ এগুলো সব দিয়ে রাখছে, এগুলো পড়লেই হয়ে যাবে। 6 নাম্বার যেটা সেটা একটু পড়বা। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন এবং পৃথকীকরণ,
কীভাবে করতেছে যে সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজের মাধ্যমে উক্ত মিশ্রণকে নির্দিষ্ট ব্যান্ড আকারে পৃথক করা হয় এবং কাঙ্ক্ষিত ডিএনএ ব্যান্ডকে পৃথকভাবে আহরণ করে নেওয়া হয়। আচ্ছা, যাই হোক, রেস্ট্রিকশন এনজাইমের বিস্তারিত বলছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসও বলা হইতেছে। এটা রেস্ট্রিকশন সাইট বা এন্ডোনিউক্লিয়াস এনজাইম আমরা কিন্তু আমাদের সেল ডিভিশন বা সেলের যে চ্যাপ্টার ওখানে আমরা পড়ে আসছিলাম। স্বাভাবিকভাবে এরা ভাইরাল ডিএনএ কেটে থাকে। আচ্ছা, যাই হোক, বাহক নির্বাচন করতে হচ্ছে তোমার ডিএনএ 5 প্রান্তে প্রোমোটার, 3 প্রান্তে টার্মিনেটর, এটা আমরা আগেও পড়ছি, এখানে একটু পড়বা। তারপরে আসো কাঙ্ক্ষিত ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন, এটা হচ্ছে যেমন টিউনোফেরিন। আচ্ছা, এখান থেকে একটু রিডিং পড়লেই হয়ে যাবে, এখান থেকে এত বেশি কিছু পড়ার কিছুই নেই, ঠিক আছে। আর হচ্ছে দেখো, বেস কয়টা কেটে থাকে তোমার 4 থেকে 6 জোড়া বেস কেটে থাকতেছে, ঠিক আছে। এই রেস্ট্রিকশন এনজাইম 4 থেকে 6 জোড়া বেস অংশ কেটে থাকে। রেস্ট্রিকশন এনজাইমকে ডিএনএ অনুকর্তনের সূক্ষ্ম ছড়িকা বা মলিকুলার সিজার্স বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আর কিছু পড়ার নাই। আর যে ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শকের মাধ্যমে পরিবেশগুলো প্লাজমিড গ্রহণ করতে পারে। প্লাজমিড গ্রহণের জন্য যে একটা শর্ত বা তোমার আগে চাহিদা যেটা, যে ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শক দিলে সেই প্লাজমিডটাকে গ্রহণ করে, এটা একটু পড়বা। তারপরে আসো ট্রান্সফর্মড ব্যাকটেরিয়াম বলা হয়েছে, যাই হোক দরকার নেই। ডিএনএকে যেটা ব্যাকটেরিয়াম স্থানান্তর, এগুলো সব রিডিং পড়বা। আর এখান থেকে আসো ইমপ্ল্যান্টা পদ্ধতি ব্যবহার করে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায়, এটা ইম্পর্টেন্ট আছে। অ্যারাবিডোপসিস উদ্ভিদের পুষ্পমঞ্জরিকে অ্যারগোব্যাকটেরিয়াম স্থাপনে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। এই প্রক্রিয়ায় টিস্যু কালচারের দরকার পড়ে না, এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসলে প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া এবং প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া, এটাও অনেক ইম্পর্টেন্ট। ইলেকট্রোপোরেশন, মাইক্রো ইনজেকশন, বায়োলিস্টিক্স, ঠিক আছে। প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড, লাইপোজোমস, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আসবে নিজের মধ্যে প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া নয়। ইলেকট্রোপোরেশন, মাইক্রো ইনজেকশন আর হচ্ছে তোমার এই বায়োলিস্টিক্স দিয়ে রাখবে। আর 4th নাম্বারে তোমার এই ক্যালসিয়াম ক্লোরাইড, লাইপোজোম বা অন্যান্য কিছু দিয়ে রাখতে পারে, তো সেটা হবে তোমার আনসার। বুঝতে পারছো? এভাবে এই কোয়েশ্চেনটা আসবে। জিন ক্লোনিং, ক্লোন শব্দের অর্থ কী সেটা পড়বা। জিন ক্লোনিং, জিনের উৎস 3টি উৎস থেকে পাওয়া যেতেছে, কোন উৎস সেটা পড়বা। আর একটু রিডিং দিলেই হবে, ঠিক আছে, এটা রিডিং। তো তারপরে আসছো যে নেক্সট স্লাইডে যাই। এই যে ডলির জন্ম হয়েছিল কত সালে, এটা একটু পড়বা। তারপরে রিকম্বিনেন্ট ডিএনএ আর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটার পার্থক্য কী রিডিং দিবা, এটা একটু বেসিক বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু 2 নাম্বারটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই 2 নাম্বারটা, যে ইন ভিভো পদ্ধতি, ইন ভিট্রো পদ্ধতি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে প্রযুক্তির ব্যবহার তো অনেক ক্ষেত্রে আছে, কৃষিক্ষেত্রে আছে, তারপরে আরও রাসায়নিক ক্ষেত্রে আছে, ঠিক আছে, এগুলো সব পড়বা। ট্রান্সজেনিক উদ্ভিদ, আমেরিকান তুলা গাছ, ব্যাসিলাস থিরেনজিটিস নামক ব্যাকটেরিয়া থেকে একটি জিন যোগ করার মাধ্যমে ট্রান্সজেনিক তুলা সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, কীভাবে সৃষ্টি করছে সেটা দেখাইছে আর কি, বলছে। তারপরে আসো বর্তমানে আমেরিকায় চাষকৃত ভুট্টার 40 ভাগ, তুলার 50 ভাগ, সয়াবিনের 45 ভাগই ট্রান্সজেনিক প্রকরণ। এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে এখন বিটিকরণের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, গ্লাইফসেট না একটি আগাছা নিধনকারী পদার্থ, সবচেয়ে 78টি আগাছার মধ্যে 76টি আগাছা নিধন করতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই প্যারাটুক পড়লে হয়ে যাবে। গুণগত মানে অস্ট্রেলিয়াতে ভেড়া পালন একটি উত্তম ব্যবসা। ক্লোবার জাতীয় ঘাস, এই ঘাসের প্রোটিনে সালফারের অভাব রয়েছে। তারপরে হচ্ছে সালফার যোগ করে দিছে, তাহলে হচ্ছে ঘোড়ার মানে ভেড়ার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। আর তারপরে আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখী সালফার অ্যামাইনো অ্যাসিড সৃষ্টিকারী জিন ক্লোবার ঘাসে স্থানান্তর করা হয়েছে। সূর্যমুখীর সালফার তৈরিকারী জিন সমৃদ্ধ ক্লোবার ঘাস হলো ট্রান্সজেনিক উদ্ভিদ, ঠিক আছে। এটি প্যারাটা পড়বা, ইন্টারেস্টিং আছে এই পড়াগুলো। তারপরে আসো জ্যাপোনিকা টাইপ ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরি 3টি জিন স্থাপন করছে। এই লাইনটা পড়বা। ভিটামিন এর অবজনিত কারণে আর অন্ধ হবে না। আচ্ছা, এটা হচ্ছে পরে রিডিং দিলেই পেরে যাবে। নাইট্রোজেন সংবন্ধনে হচ্ছে কোন ব্যাকটেরিয়া স্থানান্তর করছে? দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে লুসিফেরিন নামক পদার্থের কারণে তো আমাদের জানি, লুসিফার মানে তো মানে দ্যুতিময় সৃষ্টিকারী জিনিস আর কি। আমরা ছত্রাকে পড়ে আসছি, তাই না? ছত্রাকের অধ্যায়টা যারা পড়ো নাই, দেখো নাই, সেই ভিডিওটা দেখে আসো।
তারপরে আসো ব্যাসিলাস স্ট্যাবিলিটিস সাবটিলিস থেকে সিএসপি জিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করিয়ে ভুট্টাকে খরা প্রতিরোধী করা সম্ভব হয়েছে। ট্রানজেনিক প্রাণী এবং জিএম প্রাণীর সৃষ্টি, ক্ষতিকারক কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি। রিডিং পড়বা, সব রিডিং পড়া ছাড়া আর কিছু নাই এখানে। দেশে প্রথম জিএম খাদ্য ফসল কোনটা, ঠিক আছে, এটা একটু পড়বা। তারপরে আসো এইখান থেকে আসো, এখন মেইন পড়া ইনসুলিন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখনও পড়তেছি, বুঝছো, ইনসুলিন এখনও পড়তেছি। 51টা অ্যামাইনো অ্যাসিড, 2টি পলিপেপটাইড চেন থাকে, ডাইসাইকেল বন্ড দ্বারা আবৃত থাকে। কয়টা করে অ্যামাইনো অ্যাসিড থাকে এই চেনে, কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে চেন বিতে, কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। জিন প্রকৌশলের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করা গেছে। 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহু ডিএনএর শীর্ষে থাকে। তারপরে আসে প্রথম বাচ্চাজাত করা হয় হিমিউলিন নামে, এটা ইম্পর্টেন্ট। ইনসুলিনটা পুরাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইনসুলিন বিশুদ্ধকরণ, বাজারজাতকরণ, ঠিক আছে, ইনসুলিন কীভাবে বানাইছে। তারপরে আসো যে অ্যালিসাক অ্যান্ড হচ্ছে তোমার জিন লিন্ডারম্যান ইন্টারফেরন আবিষ্কার করছে, ঠিক আছে। জিন লিন্ডারম্যান ইন্টারফেরন আবিষ্কার করছে। ইন্টারফেরন কে আবিষ্কার করছেন, কে দুই বিজ্ঞানীর নাম পড়তে হবে। ইন্টারফেরন প্রয়োগ করে জটিল হেপাটাইটিস তোমার কর্তক হার্পিস আক্রমণ, বিভিন্ন ধরনের প্যাপিলোমা চিকিৎসা করা সম্ভব হয়েছে। এছাড়া জলাতঙ্ক রোগের চিকিৎসা সাফল্য অর্জন করা গেছে। ইন্টারফেরনের বাণিজ্যিক নাম কি, বেটাফেরন। ব্যাকটেরিয়া কোষে স্ট্রেপ্টোকাইনেস যে পাগলে তাদের জমাট রক্ত গলিয়ে, স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে জমাট রক্ত গলিয়ে দেয়। তার মানে কি, এটা হচ্ছে তোমার ওই যে অ্যাথেরোস্ক্লেরোসিস বা প্লাক সৃষ্টি হয়, যে যাদের অ্যান্টি অ্যাথেরোজেনিক প্রোডাক্ট হিসাবে এটা কাজ করতে পারে। তারপর টিপি আমাদের কিডনি এরিথ্রোপয়েটিন নামে এটি আছে, কিডনি এরিথ্রোপয়েটিন সৃষ্টি করে। এটা কিন্তু আমরা আজমলের পড়ে আসছিলাম, ওটা কোন চ্যাপ্টার, রক্তের চ্যাপ্টারে পড়ে আসছে, ঠিক আছে, কিডনির চ্যাপ্টার উপর। যারা দেখো নাই ভিডিওটা দেখে আসো। তারপরে কিডনি উদ্দীপ্ত করে, ঠিক আছে। এখান থেকে বর্তমানে হাজার কিডনি রোগীর রক্তশূন্যতা দূরীকরণে রক্তশূন্যতা দূর করে ইচ্ছাচকলে উৎপন্ন ইপিও ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। জিন থেরাপি কীভাবে দেওয়া হচ্ছে, সবই রিডিং, এগুলো সব রিডিং, ঠিক আছে। এই যে স্পাইডার সিল তৈরি করা হচ্ছে কীভাবে, ঠিক আছে। তো হেপাটাইটিস বি অ্যান্টিজেন আছে, ঠিক আছে। অন্যজীবের সহায়তায় দুধের কারখানা থেকে নির্গত বর্জ্য থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা হয়, কাগজের মল তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে তোমরা একটু রিডিং দেবে। জিনোম সিকোয়েন্স, মানুষের দেহে এক জোড়া জিনোম আছে, ঠিক আছে। জীবের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। জিনোম হচ্ছে তার মানে মাস্টার ব্লুপ্রিন্ট। এগুলো পড়বা, হাইলাইট করা পয়েন্টগুলো দাগাই নিবা। এখান থেকে আমার বেশি কিছু বলার নেই, কারণ এখানে বোঝার বিষয় নেই, বোঝার কম। এই যে কয়েকটি জিনোম সিকোয়েন্সিং তথ্য, এখান থেকে এটা ভালো করে পড়বা। কয়েকটি জিনোম সিকোয়েন্সিং তথ্য, যে এখান থেকে এই ক্রোমোজোমের সংখ্যাটা পড়বা, জীবের নাম পড়বা, ক্রোমোজোমের সংখ্যা পড়বা, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো জিনোম সিকোয়েন্সিংয়ের প্রয়োগ কোথায় করছে সেটা দেখবা, তার বিধানসমূহ দেখবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।